আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং নিরাপদে আছেন। রাজনীতির রঙ্গমঞ্চে কখন যে দৃশ্যপট বদলে যায় আর কখন যে হিসাবের খাতা নতুন করে লিখতে হয় তা বোধহয় পৃথিবীর সবচেয়ে তুখোড় নাট্যকারও আগে থেকে আঁচ করতে পারেন না। রাজনীতির যে দৃশ্যমান রূপ আমরা প্রতিদিন খবরের কাগজে পড়ি কিংবা টেলিভিশনের পর্দায় দেখি, তার আড়ালে অনেক গভীরে আরো একটা সমীকরণ কিন্তু সবসময় চলতে থাকে। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সামনে ঠিক তেমনই এক গভীর অন্তর্নিহিত এবং কিছুটা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা গত কিছুদিন ধরে নিশ্চয়ই চারদিকে একটা গুঞ্জন খুব জোরালো ভাবে কিন্তু শুনতে পাচ্ছেন। চায়ের কাপ থেকে শুরু করে রাজনীতির আঁতুড়ঘর সবখানেই এখন একটাই আলোচনা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরে আসছেন? এই যে তার ফেরার একটা আলাপ তৈরি হয়েছে, এর পেছনের বাস্তবতাটা আসলে কতটা আইনি আর কতটা একটা সুনিপুণ রাজনৈতিক মরণ ফাঁদ? আসুন সুপ্রিয় দর্শক, আজ আমরা সেই বিষয়টির একেবারে গভীরে প্রবেশ করার চেষ্টা করি, একটু ঠান্ডা মাথায় দার্শনিকের দৃষ্টিকোণ থেকে পুরো দৃশ্যপটটা বোঝার চেষ্টা করি। দেখুন, গত বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু দেখছি শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে চান, এমন একটা খবর কিন্তু বাতাসে বেশ ভাসছে। এমনি এমনও বলা হচ্ছে যে আগামী 15ই আগস্টের আগেই তিনি ভারতের মাটিতে থাকা বাংলাদেশ হাই কমিশনে গিয়ে একটি ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারেন। এই খবরটা বাজারে আসার পর থেকেই কিন্তু আমাদের দেশের রাজনীতির পুকুরে, আমি মনে করি, রীতিমতো একটা বড় পাথর পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে। ঢেউ কিন্তু সব দিকে লাগছে। এখন প্রথম প্রশ্ন হলো, এই যে তার ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হলো, এতে বর্তমান যারা ক্ষমতায় আছেন, অর্থাৎ বিএনপি সরকার, তাদের প্রতিক্রিয়াটা ঠিক কেমন এখানে? সুপ্রিয় দর্শক, একজন সাংবাদিক হিসাবে যখন আমি এই বিষয়টির দিকে তাকাই, তখন আমার কাছে সবচেয়ে কৌতূহল উদ্দীপক মনে হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্য। আপনারা একটু খেয়াল করে দেখুন, সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব যে বক্তব্যটি দিয়েছেন, সেটা কতটা অপরিষ্কার এবং কতটা গতানুগতিক। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে শেখ হাসিনা ট্রাভেল পাস চাইতে পারেন, এ বিষয়ে সরকারের প্রস্তুতি কি, তিনি কিন্তু সোজাসাপটা কোনো উত্তর দিলেন না। তিনি কি করলেন? তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বললেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে তাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছি। আমাদের যে প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আমরা চাই ভারত তাকে আমাদের হাতে তুলে দিক। এখন আপনারা যারা একটু রাজনীতি টুকটাক বুঝেন বা রাজনীতি করেন, একটু কূটনীতি বুঝেন, তারা নিশ্চয়ই এই বক্তব্যের ভেতরের ফাঁকিটা ধরতে পেরেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কেন বললেন না যে হ্যাঁ, তিনি যদি স্বেচ্ছায় ফিরে আসতে চান, আমরা আমাদের দূতাবাসগুলোকে নির্দেশ দিয়ে রাখছি, তিনি আসা মাত্রই যেন তাকে ট্রাভেল পাস দিয়ে দেওয়া হয়। কেন? কারণ আমরা তো তাকেই খুঁজছি, তাই না? কিন্তু না, তিনি এই কথাটা সযত্নে এড়িয়ে গেলেন। এখানে কিন্তু ডাল মে কুছ কালা হ্যায়। সরকার মুখে যাই বলুক না কেন যে তারা শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে চায়, অন্তরে কিন্তু তারা খুব ভালো করেই জানে এই মুহূর্তে যদি শেখ হাসিনা দেশে ফেরেন বা তার দেশে ফেরাটা তাদের জন্য কতটা ভয়াবহ এক অস্বস্তির এবং যন্ত্রণার অথবা চ্যালেঞ্জের কারণ হতে পারে। কিন্তু কেন? এই যে সরকার বারবার প্রত্যর্পণ চুক্তির কথা বলছে, আপনারা কি সত্যি মনে করেন ভারত এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেবে? 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা কিন্তু একটি কথা বলছে। সেটি হচ্ছে, যাকে হস্তান্তরের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে সেই অনুরোধ সরাসরি খারিজ হয়ে যাবে। ভারত কিন্তু ইতিমধ্যেই আকার ইঙ্গিতে নানাভাবে বিভিন্ন সময় বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশে এখন যে
বিচার প্রক্রিয়া চলমান রয়েছে বা চলছে সেটাকে তারা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করে থাকে। তার উপর আন্তর্জাতিক আইনের একটা অমোঘ বিধান আছে যাকে বলা হয় নন রিফুয়েলমেন্ট নীতি। এই নীতির মূল কথা হলো কোনো দেশ এমন কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে জোর করে ফেরত পাঠাবে না যেখানে গেলে তার জীবন বিপন্ন হতে পারে অথবা তিনি রাজনৈতিক নির্যাতন অথবা নিপীড়নের শিকার হতে পারেন। দেখুন সুপ্রিয় দর্শক, ভারত কিন্তু খুব সহজেই এই নীতি এবং চুক্তির ওই বিশেষ ধারার অজুহাত দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত দেয়া থেকে বিরত থাকবে। আর আমাদের বর্তমান সরকারও কিন্তু এই আইনি এবং কূটনৈতিক মারপ্যাচটা খুব ভালো করেই জানে এবং বুঝে। তারা জানে ভারত তাকে দেবে না, আর জানে বলেই তারা ট্রাভেল পাসের মতো সহজ রাস্তার কথা না বলে ওই চুক্তির জটিল রাস্তার কথা বলে বিষয়টিকে আমি মনে করি একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে ফেলে রাখতে চাইছে, যাতে করে তারা স্বস্তিতে থাকে। তাহলে শেখ হাসিনা যদি সত্যি ট্রাভেল পাস চান আর সরকার যদি তা দিতে টালবাহানা করে তখন কি হবে? তখন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশের ভেতরেও এই বার্তা ছড়িয়ে যাবে যে সরকার আসলে বিচার চায় না, তারা তাকে বাইরেই রাখতে চায়। আর শেখ হাসিনা যদি শুধুই তার দলের নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য এই ফেরার কথা বলে একটা ফাঁকা আওয়াজও দিয়ে থাকেন, তাহলেও কিন্তু তিনি এই মুহূর্তে নিজের রাজনৈতিক বুদ্ধিমত্তার একটা চূড়ান্ত প্রমাণ দিয়ে দিয়েছেন। দর্শক, তিনি এমন একটা চাল দিয়েছেন যে চাল সরকার এখন রীতিমতো চেকমেট হওয়ার অবস্থায় পড়ে গেছে। এখন সরকার আমি মনে করি সিদ্ধান্তহীনতায় ভুগছে যে আসলে তারা কি করবে। শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিবে, শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য ভারতের কাছে আবার অনুরোধ পাঠাবে, নাকি শেখ হাসিনা যেভাবে দেশে ফিরতে চাইছেন যদি তিনি কোনো হাই কমিশনের কাছে ট্রাভেল পাস চান তাহলে সরকার কি করবে? এই যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে সরকার, এটাই কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য একটা গুরুত্বপূর্ণ তুরুপের তাস। এবং সেই তুরুপের তাস কাজে লাগিয়ে যদি জনগণকে আওয়ামী লীগ কোনো মেসেজ দিতে পারে, যে মেসেজ পেয়ে জনগণ আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে সায় দেবে এবং বিএনপি সরকারের বিপক্ষে চলে যাবে, তাহলে কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে আওয়াজ শোনা যাচ্ছে সেই আওয়াজ যদি ফাঁকাও হয় তাহলেও কিন্তু সেটি আমার পর্যবেক্ষণ বলছে কোনো না কোনো এক সময় বাস্তবে রূপ নিতে পারে। এখন দেখুন সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে আওয়ামী লীগের কি অবস্থা? আওয়ামী লীগ কিন্তু রীতিমতো এই বিষয়টি নিয়ে বেশ মাথা ঘামাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে একদম কর্ণধার লেভেল পর্যন্ত সবাই কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসাবে মনে করছে। এদিকে আমরা কিছুদিন পূর্বেও কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ বা শেখ হাসিনা দায়িত্ব ছেড়ে দিবেন অথবা দায়িত্বে থাকবেন এমন একটি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা করেছি। সেই রিফাইন্ড আওয়ামী লীগের যে গুঞ্জন আমরা শুনছিলাম বা আমরা আলোচনা করছিলাম সেটাও কিন্তু এখন ভেস্তে গেছে। শেখ হাসিনা খুদ নিজে সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে তিনি আওয়ামী লীগের সভানেত্রী পদ ছাড়ছেন না। তিনি এখানে বলছেন যদি তিনি আওয়ামী লীগের সভানেত্রী পদ ছাড়েন তাহলে এই আওয়ামী লীগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, সরকারের বর্তমান সময়ে এই যে দ্বিধাদ্বন্দ্বহীনতা এবং ভারতের কূটনৈতিক তৎপরতা, এই সব কিছু কিন্তু একই সুতোয় গাঁথা। সুপ্রিয় দর্শক, এবার আসুন প্রসঙ্গটা একটু অন্যদিকে নিয়ে যাই। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন, জনাব তৌহিদ হোসেন সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার রীতিমতো দেশে এবং বিদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। তিনি এখানে দাবি করছেন অথবা বলছেন, কারণ তিনি উপদেষ্টা ছিলেন এবং একজন সাবেক উপদেষ্টা একটি সরকারের অভ্যন্তরের সকল পর্দার আড়ালের খবর রাখেন বা রেখেছেন, এটাই কিন্তু বাস্তবিক সত্য। তিনি বলছেন আওয়ামী লীগ সরকারের পতন বিগত যে 2024 সনের 5 আগস্ট হয়েছে এটা সম্পূর্ণভাবে একটি রেজিম চেঞ্জের খেলা বা আমেরিকার ডিপ স্টেটের খেলা। তাহলে এই যে ডিপ স্টেট নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এ তো বিপ্লবীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন সময়ে তুলে এনেছেন প্রমাণস্বরূপ।
তবে বিপ্লব যারা করেছেন বা গণ অভ্যুত্থান যারা করেছেন, ছাত্রনেতা যারা করেছেন, তাদের কথাটা এতটা গ্রহণযোগ্য না হলেও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দপ্তরে ছিলেন। আর পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে দেশ পরিচালনা করার বা একটি রাষ্ট্রের, আমি মনে করি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুঁটি। বলা যেতে পারে এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খুঁটি। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এমন তথ্য ফাঁস করলেন, এটি কি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে না তাদের সেই ডিপ স্টেট পতনের নেরেটিভটাকে আর একটু চাঙ্গা করা? আন্তর্জাতিক অঙ্গনে একটা গুরুত্বপূর্ণ দলিল বা গুরুত্বপূর্ণ প্রমাণ কিন্তু এই সাবেক উপদেষ্টার বক্তব্যটি। তাহলে যদি একটি সরকারের পতন হয় ডিপ স্টেট ফর্মুলার মাধ্যমে, আমেরিকার যে এজেন্ট গুলো রয়েছে সেই এজেন্ট গুলোর মাধ্যমে, তাহলে সেই আন্দোলনটা প্রশ্নবিদ্ধ হওয়াটা স্বাভাবিক। সেই আন্দোলন যদি প্রশ্নবিদ্ধ হয়, সেই সরকার পতন যদি প্রশ্নবিদ্ধ হয়, সংবিধানে যেটি নেই সেই সংবিধান বহির্ভূত হয়ে থাকে, তাহলে যে সরকার পরবর্তীতে গঠিত হয়েছে সেই সরকারও সম্পূর্ণভাবে কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই সরকার কর্তৃক যে নির্বাচন হয়েছে সেটাও প্রশ্নবিদ্ধ। এমনকি বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে তারাও কিন্তু প্রশ্নবিদ্ধ। এই যে প্রশ্নবিদ্ধের একটি সারি, এটি কিন্তু আওয়ামী লীগের জন্য একটি মারাত্মক ট্রাম্প কার্ড। আর এই ট্রাম্প কার্ড জনগণের কাছে কিন্তু আওয়ামী লীগ বর্তমান সময়ে যেভাবে হোক পৌঁছে দিচ্ছে। অর্থাৎ দেশবাসীকে তারা কিন্তু ইতিমধ্যে জানাতে সক্ষম হয়েছে যে আওয়ামী লীগ দেশের জন্য ভালো ছিল, আওয়ামী লীগকে একটি পক্ষ তাদের স্বার্থের জন্য ক্ষমতা থেকে সরিয়েছে, যাতে করে তাদের স্বার্থ হাসিল হয়। শুধু তাই নয়, উপদেষ্টা তৌহিদ হোসেন, অর্থাৎ সাবেক উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা ইঙ্গিত দিয়েছেন। সেটি হচ্ছে তিনি ডিপ স্টেটের যে কথা বলেছেন সেটার সাথে মিল রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটি কিচেন ক্যাবিনেটের কথা বলেছেন, যেটা নিয়ে সেই সময়ও আমি আলোচনা করেছি বা আমাদের বিশ্লেষক যারা রয়েছেন তারাও আলোচনা করেছেন, সংবাদকর্মীরাও আলোচনা করেছেন। অর্থাৎ এই কিচেন ক্যাবিনেট হচ্ছে এমন একটি জায়গা যেখানে গোপনে একটি শ্রেণী এই সরকারকে পরিচালনা করত দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল অন্তর্বর্তীকালীন সম্পূর্ণভাবে যে দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়েছে তা ডিপ স্টেট ফর্মুলার মাধ্যমে নিয়েছে এবং তারা সেই ফর্মুলায় দেশ পরিচালনা করেছে। কিন্তু দেশের মানুষ সচেতন হওয়ার কারণে বা দেশের রাজনৈতিক দলগুলো সচেতন হওয়ার কারণে তারা কিন্তু খুব একটা ক্ষমতা এখানে দেখাতে পারেনি। এই যে একজন সাবেক উপদেষ্টা যিনি সেই অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে ছিলেন, সেই উপদেষ্টা যখন এত কিছু, এত রহস্য ফাঁস করে দিচ্ছেন, তাহলে কিন্তু জনগণ সেই বিষয়গুলো সহজে গ্রহণ করবে। আওয়ামী লীগ যদি সারাদিন মাইক দিয়ে চিল্লায় চিল্লায় বলে যে এটা ঘটেছে ওটা ঘটেছে, আমি মনে করি আওয়ামী লীগের সমর্থক এবং কিছু কিছু সাধারণ মানুষ হয়তোবা বিশ্বাস করবে, কিন্তু বাকি আমজনতা সেটা এতদিন ধরে বিশ্বাস করেনি। তারা তখন থেকে বিশ্বাস করা শুরু করেছে যখন থেকে জুলাই আন্দোলনে যারা ছিল তারা সত্যগুলো স্বীকার করা শুরু করেছে, মেনে নিয়েছে, তারা ভুল স্বীকার করা শুরু করেছে এবং এই জুলাই আন্দোলনের কাজের জন্য তারা অনুতপ্ত হচ্ছে এমন বার্তা ছড়ানো শুরু করেছে। এখন সেই সরকারের, আওয়ামী লীগের পতনের পর যে সরকার গঠিত হলো সেই সরকারের সাবেক একজন উপদেষ্টা খুদ যখন সবকিছু ফাঁস করে দিচ্ছেন, তখন সেই সকল সাধারণ মানুষজন, আমি মনে করি যারা এতদিন বিশ্বাস করেও না করার ভান করেছিল বা তারা ভাবছিল যে আরো শক্ত প্রমাণ দরকার, তাদের জন্য কিন্তু এখন সেই শক্ত প্রমাণ উপস্থিত হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারা রীতিমতো ঢাকঢোল পিটিয়ে এই বার্তাগুলো ব্যাপক প্রচার করছেন। এখন চিন্তা করুন তো, সাধারণ জনগণ যারা বিপ্লবকে সম্মান করতেন, বিপ্লবের উপর ভরসা রেখেছেন এবং তারা এখনো মনে প্রাণে জুলাইয়ের আন্দোলনকে স্মরণ করেন, শ্রদ্ধা করেন, তাদের মন মানসিকতা বা মনস্তাত্ত্বিক যে ধারণা রয়েছে সেটার পরিবর্তন আসলে কতটুকু হবে? আমি মনে করি তাদের মনস্তাত্ত্বিক ধারার যে পরিবর্তন রয়েছে সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন হবে এবং একচেটিয়া ভাবে তারা সরাসরি আওয়ামী লীগকে সায় না দিলেও আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি কখনো দেশে ফেরার উদ্দেশ্য নেন এবং দেশে ফেরার জন্য দিনক্ষণ ঠিক করেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী ব্যতীত এই সকল আমজনতা বা সাধারণ মানুষ, আমি মনে করি দেশের কথা চিন্তা করে
এই ডিপ স্টেট খেলার কথা চিন্তা করে এবং বর্তমান সময়কার যে সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন, সমস্যায় জর্জরিত হচ্ছেন, সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পূর্বের সরকারই ভালো ছিল বা অতীতে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম, এমন দৃষ্টিভঙ্গি থেকে তারা কিন্তু শেখ হাসিনা ফেরার সময় রাজপথে জড়ো হয়ে যাবেন এবং এই কাজটি আওয়ামী লীগ করতে চাচ্ছে এবং তারা, আমি মনে করি, এই কাজে অনেক দূর এগিয়ে গেছে। দর্শক, এবার আসুন মুদ্রার উল্টো পিঠটা একটু দেখি। সরকার কেন তাকে বা শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিতে ভয় পাচ্ছে? কেন বিএনপি একে একটা মরণ ফাঁদ হিসাবে দেখছে? এর পেছনে কিন্তু অত্যন্ত গভীর এবং যৌক্তিক কিছু কারণ আছে বলে আমি মনে করি। আপনারা জানেন, ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে। প্রচলিত আইন অনুযায়ী তিনি যদি দেশের মাটিতে কোনোভাবে পা রাখেন, তাকে সবার আগে ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করতেই হবে এবং সোজা কারাগারে যেতে হবে। জেলখানায় বন্দী থাকা অবস্থাতেই কেবল তিনি আপিল করার সুযোগ পাবেন। এখন সাধারণ দৃষ্টিতে আমাদের সকলের মনে হতে পারে, বাপের বেটি দেশের মাটিতে এসে জেলে যাওয়ার সাহস দেখাচ্ছেন, কিন্তু বিএনপির নীতি নির্ধারকেরা যখন তাদের নিজস্ব লেন্স দিয়ে বিষয়টা দেখছেন, তারা দেখছেন তাদের সামনে একটা মহা বিপদ এগিয়ে আসছে। কারণ তারা খুব ভালো করেই জানেন, শেখ হাসিনা যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন দেশের রাজনীতিতে একটা বিশাল বিস্ফোরণ ঘটবে বা ভূমিকম্প সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা, ঝিমিয়ে পড়া, পালিয়ে থাকা আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী কিন্তু এক নিমিষেই উজ্জীবিত হয়ে উঠবে। তারা হয়তো এতদিন একটা উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল বা আছে। তাদের নেত্রীকে যখন গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলা হবে, সেই দৃশ্যটা কি আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে আদৌ টিভিতে দেখবেন? কখনোই না। তারা কিন্তু রাজপথে নেমেই আসবে। আর যদি কোনো কারণে সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে দেয়, এই যে ডিপ স্টেট ফর্মুলা, তবে তো এই বিক্ষোভে রীতিমতো জনরোষ হয়ে উঠবে। সারা দেশে এক অরাজকতা এবং সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে, যা সামাল দেয়া বর্তমান এই সরকারের পক্ষে, আমি মনে করি, শুধু অসম্ভবই নয়, এটা কখনো সম্ভবও নয়। শুধু কি আওয়ামী লীগের ভয়? না প্রিয় দর্শক, রাজনীতির এই জটিল অঙ্কে আরো একটা বড় ফ্যাক্টর কিন্তু রয়ে গেছে, আর সেটা হলো জামাতে ইসলামী। বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বেশি আতঙ্কে আছে তাদের এক সময়কার এই পুরনো মিত্রদের নিয়ে। জামাত কিন্তু ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করেছে। তাদের মিডিয়া বিভাগের প্রধান আহসানুল মাহমুদ জুবায়ের তো প্রকাশ্যেই বলেছেন যে তারা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তার বিচার হোক। এখন বিএনপি ভয় পাচ্ছে, শেখ হাসিনা দেশে ফিরলে জামাত হয়তো এই পরিস্থিতির ফায়দা লোটার ব্যাপক চেষ্টা করবে। তারা হয়তো দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে রাজপথ উত্তপ্ত করবে, সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করবে। ফলে সরকার পড়ে যাবে এক দ্বিমুখী সংকটে। একদিকে আওয়ামী লীগের মরণ কামড়, অন্যদিকে জামাতে ইসলামের মতো রাজনৈতিক দলের চাপ। এই যে একটা রাজনৈতিক টানাপোড়েন চলছে, এর খুব স্পষ্ট একটা প্রমাণ কিন্তু আমরা পেয়েছি খুদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যে। গত শনিবার ময়মনসিংহের এক বিশাল জনসভায় তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা যদি আপনি একজন বিশ্লেষকের কান দিয়ে শুনেন, তবে কিন্তু অনেক কিছুই আপনার কাছে, আমি মনে করি, পরিষ্কার হয়ে যাবে। তিনি সরাসরি জামাতের নাম মুখে নেননি ঠিকই, কিন্তু ইতিহাসের পাতা উল্টে 1986 এবং 1996 সালের উদাহরণ টেনে এনেছেন। তিনি কি বলছেন? তিনি বলেছেন কিভাবে অতীতে একটি দল বিএনপির বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিল। তিনি কিন্তু আরো ইঙ্গিত দিয়েছেন যে যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায়, তারা এখন অন্য একটি ব্লকের সমর্থন পাচ্ছে। এমনকি ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি কে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে তাদেরও এখন লেজ গজিয়েছে। এই কথাগুলো অন্তর্নিহিত অর্থ কি? অর্থ একটাই, দলের শীর্ষ নেতৃত্ব খুব তীব্রভাবে অনুভব করছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে এমন একটা রাজনৈতিক মেরুকরণ হতে যাচ্ছে, যা বর্তমান প্রশাসনের যে ভিত রয়েছে সেই ভিত নাড়িয়ে দিতে পারে। শুধু পারে না, সেই ভিতটা ভেঙেও দিতে পারে। এখন আপনারা একটু ভেবে দেখুন,
শেখ হাসিনার হাতে কিন্তু এই মুহূর্তে কোনো পাসপোর্ট নেই। কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হয়েছে। সাধারণ পাসপোর্টও তাকে দেওয়া হয়নি। তিনি এক প্রকার ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই ভারতে অবস্থান করছেন এবং আইন বলছে একজন নাগরিক যেকোনো অবস্থায় নিজের দেশে ফেরার অধিকার রাখেন। আর রাষ্ট্র তাকে ট্রাভেল পারমিট দিতে বাধ্য। কিন্তু বাস্তবে কি রাষ্ট্র এত সহজে সেটা দেবে? যখন বিষয়টা শেখ হাসিনার মতো একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের, তখন হেডকোয়ার্টার থেকে ভেরিফিকেশন নামে যে কত দীর্ঘ সময় পার করা হবে তা কিন্তু বলাই বাহুল্য। কারণ সোজা কথায় বলতে গেলে বিএনপি চায় না শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখুন। মুখে তারা যতই বিচারের কথা বলুক, ভেতরে ভেতরে তারা প্রার্থনা করছে উনি যেন ভারতেই থাকেন, অথবা অন্য কোনো দেশে ভারত থেকে চলে যান। কিন্তু সুপ্রিয় দর্শক, রাজনৈতিক হিসাব তো আর কারো মন গড়া পথে হাঁটে না, তাই না? শেখ হাসিনা যদি সত্যিই আগস্টের মধ্যে দেশে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং যে কোনো উপায়ে ভারতের ইমিগ্রেশন পার হয়ে বাংলাদেশে চলে আসেন, তবে কি হবে? একজন সাধারণ নাগরিক এবং সাংবাদিক হিসাবে, দীর্ঘদিনের রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে বলতে পারি, সেদিন বাংলাদেশের রাজনীতির রসায়ন পুরোপুরিভাবে পাল্টে যাবে। আমরা হয়তো 1996 বা 2006 সালের মতো চরম একটা অস্থিতিশীল রক্তাক্ত অধ্যায়ের দিকে আবারও এগুতে পারি। এই পরিস্থিতি তৈরি হলে বর্তমান সরকারের পতনও কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনা হবে বলে মনে হচ্ছে না। কারণ দেশের মাটি, দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর ভেতরে যে একটা চাপা ক্ষোভ বা নীরবতা কাজ করছে, শেখ হাসিনার উপস্থিতি সেই বারুদে আগুন ধরিয়ে দিতে পারে। এবং সার্বিক পরিস্থিতি, এই আলোচনার যা বললাম, সব মিলিয়ে কিন্তু ইকুয়েশন দাঁড়াচ্ছে প্লাস মাইনাস যাই হোক না কেন, শেখ হাসিনা যদি কোনোভাবে জনগণের ম্যান্ডেটকে কাজে লাগাতে পারেন, যেভাবে করে যাচ্ছেন সেভাবে ম্যান্ডেটকে কাজে লাগিয়ে যদি দেশের মাটিতে পা রাখেন, তাহলে দেশে একটা বড় বিস্ফোরণ হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। এবং সেই বিস্ফোরণে এত ভয়াবহ একটি ভূমিকম্পের সৃষ্টি হবে, যেই ভূমিকম্পের ভয় বর্তমান সময়ে বর্তমান এই সরকার অনেক দূর থেকে কিন্তু আন্দাজ করতে পেরে গেছে, যার কারণে তাদের প্রতিটি স্টেপ এখন খুব সতর্কতার সাথে নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, রাজনীতির এই যে খেলা, এই যে ক্ষমতার মসনদ ধরে রাখা বা পুনরায় ফিরে পাওয়ার যে লড়াই, এর পরিণতি কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষকে ভোগ করতে হয়। শেখ হাসিনার এই ফেরা কি শুধুই একটা আইনি লড়াইয়ের অংশ, নাকি পুরো দেশকে একটা নতুন রাজনৈতিক সংকটের মহাসড়কে তুলে দেওয়ার একটা সুনিপুণ চাপ, নাকি দেশ গড়ার চাপ? ভারত কি সত্যি তাকে হাতে তুলে দেবে, নাকি এটা কেবল একটা কূটনৈতিক লুকোচুরি? আর বিএনপি কি পারবে তাদের এই মরণ ফাঁদ থেকে নিজেদের রক্ষা করতে? এইসব প্রশ্নের উত্তর হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের চোখের সামনে, আমি মনে করি দিনের আলোর মতো, উজ্জ্বল রশ্মির মতো পরিষ্কার হয়ে যাবে। ততদিন পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া, আমি মনে করি, আর কোনো পথ নেই। দেখতে হবে দাবার বোর্ডে কে কোন চালটি দেন। তবে এটা নিশ্চিত করে বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনগুলো হতে যাচ্ছে চূড়ান্ত নাটকীয়তায় ভরপুর। আপনারা যারা সচেতন নাগরিক, তারা অবশ্যই চোখ কান খোলা রাখুন। কেন? কারণ রাজনীতিতে যা দেখা যায় সেটাই আসলে শেষ কথা নয়। যা দেখা যায় না সেখানেই লুকিয়ে থাকে আসল সত্য। এখনকার মতো আলোচনা এখানেই শেষ করছি। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।